আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের বিষয়টা হচ্ছে আসলে টেকমো, ইউআর পে, মোবাইল পে বা এলএনমা পে, প্যান্ডি পে, এএসটিসি পে, তো এই ধরনের অনেকগুলা অনলাইন ওয়ালেট আছে, যেগুলোতে আপনারা বিভিন্ন ব্যাংক থেকে এটিএম এর মাধ্যমে অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রথমে টাকা ডিপোজিট করেন, মানে টাকাটা অ্যাড করেন, তারপরে কিন্তু বাংলাদেশ টাকাগুলো পাঠান। তো অনেকেরই যেটা হয়ে থাকে যে টাকাগুলো আসলে এটিএম থেকে যখন টাকাটা অ্যাড করলেন, তখন দেখা গেছে আপনার টাকাটা কেটে নিয়েছে, কিন্তু সেই ব্যাংকে মানে সেই ওয়ালেটে টাকাটা জমা হয় নাই, মানে অ্যাড হয় নাই। আবার অনেকে আছেন যে ব্যাংক ট্রান্সফার করেছেন, কিন্তু ওই যে ব্যাংক থেকে পাঠাচ্ছেন সেই ব্যাংক থেকে টাকাটা কেটে নিছে, কিন্তু আপনি যেটাতে পাঠাইছেন সেটাতে জমা হয় নাই। তো এই ধরনের বিভিন্ন সমস্যায় অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেন, আবার কমেন্ট করেন। তো বলবো যে বিষয়গুলো আসলে ক্লিয়ার করা দরকার, তাহলে হয়তো আপনাদের আর বারবার মেসেজ করতে হবে না বা এই ধরনের কমেন্ট করতে হবে না। তো এই জন্য আসলে আজকে ভিডিওটা করা। তো অবশ্যই যদি আপনি এই ধরনের কোনো সমস্যায় পড়ে থাকেন অথবা আপনি অনলাইন টাকা ট্রানজাকশন করার সিস্টেমে থেকে থাকেন, তাহলে হয়তো আপনার সাথে কোনো সময় এই ধরনের সমস্যায় পড়তে পারেন। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে দেখা গেছে আপনি যদি এই সমস্যায় পড়ে যান তাহলে হয়তো খুব সহজেই সমাধানটা করতে পারবেন। আবার আমাকে বা অন্য কোনো ইউটিউবারকে বা অন্য কারোর কাছে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না, আপনাকে গিয়ে এই ধরনের কোনো কমপ্লেন করতে হবে না। তো এই জন্য বলবো অবশ্যই ভিডিওটা দেখেন যদি আপনি কোনো ওয়ালেট ব্যবহার করার ইচ্ছা থাকে অথবা করেন। তো দেখুন, প্রথম যেটা হলো, আপনি যদি মনে করেন যে কোনো একটা এটিএম থেকে আপনি টাকাটা অ্যাড করছেন, তো দেখুন আমি এখানে এটিএম গুলো দেখাইতেছি আপনাদেরকে বোঝানোর সাথে। আসলে এখানে আমার কাছে আসলে সবগুলো ব্যাংকের এটিএম কার্ড আছে। আমার কাছে এখানে প্রচুর কার্ড, আসলে সবগুলো কার্ড দেখলে হয়তো আপনারা বলবেন যে এত কার্ড কেন। তো যাই হোক, তারপরে আমি আপনাদেরকে দেখাই যে এটিএম কার্ড যে আপনাদের ব্যবহার করেন আসলে। তো দেখুন আমার কাছে কিন্তু অনেকগুলো এটিএম কার্ড, দেখেন এখানে অনেকগুলো এটিএম কার্ড আছে। তো এখন কথা হলো, তো এগুলো থেকে আবার অনেকে আমাকে প্রশ্ন করবেন যে আসলে সৌদি আরবে কতগুলো ব্যাংকের অ্যাকাউন্ট করা যায়। এগুলো আসলে অনেকে আগেও প্রশ্ন করেছেন, আগে আমি বিষয়ে ভিডিও দিয়েছি। তো আসলে মেন কথা হচ্ছে, আপনি সৌদি আরবে যতগুলো ব্যাংক আছে, মোবাইল ওয়ালেট আছে অথবা ব্যাংক আছে, আপনি যদি সবগুলোর অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। আসলে আপনার অ্যাকাউন্ট করাতে কোনো সমস্যা হয় না, সমস্যাটা হয়ে হচ্ছে আপনার ট্রানজেকশনের উপরে ভিত্তি করে। আপনি আসলে কত টাকা বেতন পাইতেছেন আর আপনি কত টাকা ট্রান্সফার করতেছেন, ট্রানজাকশন করতেছেন, ওইটার উপরে ভিত্তি করে হচ্ছে আপনার সমস্যা আনসমস্যা যা হওয়ার। আসলে আপনি যদি সৌদি আরবের পুরো ব্যাংকের অ্যাকাউন্ট করে আপনি এরকম আমার মতো 10টা 15টা করে কার্ড এটিএম রাখেন, তাতে আসলে কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা নেই। হয়তো অনেকে একটু বেশি বোঝার কারণে বলবেন যে ভাই সমস্যা আছে। আমি কিন্তু আসলে ভাই 7 বছর ধরে সৌদি আরবে আছি, 7 বছর ওভার হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত আসলে কোনো সমস্যা হয় নাই, কারণ আমি যে ট্রানজেকশনগুলো করি, মানে আমি টাকা যে অ্যামাউন্টটা বাংলাদেশে পাঠাই আর সৌদিতে পাঠাই, সেটা আমার একটা লিমিট আছে। আমি সেই লিমিট কখনোই ক্রস করি না বা কখনো করব না, কারণ সৌদি আরব সরকারের যে আইন আছে সেক্ষেত্রে আপনি সৌদি আরবে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্ট করার অধিকার আপনার আছে। কারণ হচ্ছে আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন, আগে হয়তো আপনার আফসির দিয়ে, এখন হয়ে হচ্ছে নাফাত দিয়ে। আপনাকে যদি সৌদি সরকার অনুমোদন না দেয় তাহলে তো অবশ্যই আপনাকে নাফাত দিয়ে ভেরিফাই করার জন্য দিবে না, ভেরিফাই করে সাকসেসফুল দিবে না, অথবা আফসি দিয়ে ভেরিফাই করে সাকসেসফুল দিবে না। তো যদি নাফাত অথবা আফসির আপনাকে ভেরিফাই করে সাকসেস দিয়ে দেয়, তাহলে আপনি অ্যাকাউন্ট করার জন্য আপনাকে আর কোনো ধরনের সমস্যা নেই, আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারবেন যদি আপনি সাকসেসফুলি অ্যাক্সেস পেয়ে যান। তো এখন মেন সমস্যা হচ্ছে আপনি যদি ট্রানজেকশন অতিরিক্ত করেন। আমি আর আগেও বলেছি, একবার আমাকে কিছুদিন আগে একটা মেসেজও করেছিল, আসলে ইউআর পেতে মনে হয় টাকাটা পাঠাইছি, ইউআর পেতে না টেকমো থেকে জানি, আমার স্মরণ নেই সঠিক, যে 10,000 এলের মতো পাঠাইছে, টাকাটা হোল্ড হয়ে গেছে। তো দেখুন, এর আগে আমি বলেছি আসলে আপনারা যে ট্রানজেকশনগুলো করেন, ওই ট্রানজেকশনগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, আপনি প্রতিদিন বিপদে পড়বেন এটা কিন্তু না। আপনি রাস্তায় যদি গাড়ি চালান, প্রতিদিন যেরকম অ্যাক্সিডেন্ট হয় না, ঠিক একইভাবে আপনি প্রতিদিন ব্যাংক থেকে টাকা পাঠান, আপনি 10,000 15,000 পাঠাইছেন, বিপদে পড়েন নাই। এই জন্য হয়তো অনেকে আমরা যখন এই কথাগুলো বলি তখন হয়তো অনেকে এটা মস্করা বলে মনে করে যে আসলে আমি 6 মাস ধরে টাকা পাঠাইতেছি বা 1 বছর ধরে টাকা পাঠাইতেছি, আমার তো এই সমস্যা হয় না, এরকম মস্করা মনে করে। আসলে তখন দেখা গেছে একদিন সেই সমস্যায় পড়ে যায়। তো এই জন্য বলবো অবশ্যই আপনাকে প্রতিদিন সমস্যায় পড়বেন না, যে কোনো সময় আপনি 1 বছর 2 বছর 5 মাস 6 মাস, অথবা কারো কারো ক্ষেত্রে দেখা গেছে প্রথমবারই বিপদে পড়ে যান। তো এই জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি কত টাকা ইনকাম করতেছেন সৌদি আরবে,
তার থেকে আপনি ডাবল করে পাঠান, আপনি 3,000 টাকা বেতন পান, 6,000 টাকা পাঠান, 7,000 টাকা পাঠান, সেই জন্য আসলে আপনাকে প্রতি মাসে ধরবে না। কিন্তু সেটাও যদি আপনি প্রত্যেক মাসে এরকম অতিরিক্ত ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়। তবে সেক্ষেত্রে দেখা গেছে কেন সমস্যা হয় না, তার কারণ হচ্ছে অনেক কোম্পানি আছে বেসিক যা থাকে তার ওভারটাইম আসে ঠিক এরকম চলে আসে। যেমন আমাদের কোম্পানিতে এরকম সিস্টেম আছে যে আমাদের বেসিক যদি 3,000 হয়, অনেকের আছে যে 5,000 5,500 চলে আসে, তো এরকম হয়। তো এই জন্য আপনি ডাবল করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যদি আপনার স্যালারি হলো 2,000 টাকা আর আপনি প্রতি মাসে ট্রানজ্যাকশন করতেছেন 7-8,000 রিয়াল বা 10,000 রিয়াল, 15,000 রিয়াল, তাহলে তো আপনার কপালে খারাপই আছে, অবশ্যই বোঝেন। তবে সেক্ষেত্রে যদি আপনি বেশি বোঝেন, আপনি যদি সেটাকে কোনো গুরুত্ব না দেন, তাহলে অবশ্যই আপনি বিপদে পড়তে পারেন। আর সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সৌদি সেন্ট্রাল ব্যাংক আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। আপনার যদি কোনো টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে থাকেন সেটাকে হোল্ড করে দিবে এবং আপনাকে সরাসরি তাদের কাছে জবাবদিহি করার জন্য ডাকবে। আপনি এটা টাকা কোথায় থেকে আনলেন, কোথায় পাঠাইতেছেন, কিভাবে আপনার ইনকাম সোর্স, আপনি কোথায় থেকে, মানে সব আপনাকে ডিটেলস দিতে হবে। দেওয়ার পর যদি তারা মনে করে যে হ্যাঁ আপনি ইনফরমেশনগুলো সব কিছু সঠিক দিচ্ছেন, তাহলেই কিন্তু আপনি শুধু এই টাকাগুলো ফেরত পাবেন। তা না হলে কিন্তু আপনাকে জেল জরিমানা হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই জন্য বলবো অবশ্যই অতিরিক্ত ট্রানজ্যাকশন করা থেকে যতটুকু পারেন চেষ্টা করবেন বিরত থাকার জন্য। ওকে, তো এখন হচ্ছে আসলে মূল বিষয়। তো আবার অনেকে আমাকে এটাও কমেন্ট করবেন যে ভাই আসলে আপনার সাবজেক্ট ছিল একটা, আপনি বললেন আর একটা, এটাও বললাম কারণ এটার ভিতরেই আসলে। তো দেখুন এই যে এটিএম গুলো আছে, আপনি যদি আমি একটা একটা করে যদি আপনাকে দেখাই, ধরুন না আমার এটা হচ্ছে রিয়াদ ব্যাংকের এটিএম, দেখেন মাস্টার কার্ড রিয়াদ ব্যাংক। তো আপনি প্রত্যেকটা ব্যাংকের, আমার কাছে যতগুলো এটিএম আছে আমি আপনাদেরকে যদি বলি, প্রত্যেকটা ব্যাংকের এটিএম কার্ডের পিছনে এই জায়গাতে দেখবেন একটা কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া থাকে। এটা হচ্ছে রিয়াদ ব্যাংক, তারপর হচ্ছে এসটিসি পে, এটা হচ্ছে বৌকি পে, এটা হচ্ছে আল-রাজি ব্যাংক। দেখেন আল-রাজি ব্যাংকেরও কিন্তু আমি যদি দেখাই আপনাদেরকে, প্রত্যেকটা ব্যাংকের এই যে দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো এরকমভাবে দেখেন এনসিবি, এটারও পিছনে নাম্বার দেওয়া আছে, কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে, দেখেন উপরে এখানে নাম্বার দেওয়া আছে। তারপরে হচ্ছে যেমন সাব ব্যাংকেরও দেখেন এখানে এই যে দেখেন এই জায়গাতে নাম্বার দেওয়া আছে। তো এরকম কিন্তু এই যে দেখেন এএনবি ব্যাংক, এটারও নাম্বার দেওয়া আছে। তো প্রত্যেকটা ব্যাংকের এটিএম কার্ডের পিছনে কিন্তু এরকম ধরনের নাম্বার দেওয়া থাকে। এটা হচ্ছে ব্যাংক আল জাজিরা, মানে আপনার যে ফরি ব্যাংক, মানে ব্যাংক আল জাজিরা ব্যাংক। তারপর হচ্ছে দেখেন ব্যাংক আল বিলাদ, এটা হচ্ছে এনজাজের, মানে ব্যাংক আল বিলাদ ব্যাংক। তো ব্যাংক আল বিলাদেরও কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে, দেখেন এই যে দেখেন এখানে আছে, এটার নিচে দেওয়া আছে কাস্টমার কেয়ার নাম্বার। তো এরকম আপনার কার্ডে দেখবেন পিছনে এরকম লেখা থাকবে কাস্টমার সার্ভিস নাম্বার, ঠিক আছে। দেখেন এখানে লেখা আছে ফর কাস্টমার সার্ভিস কল। ওকে, তো এরকম নাম্বার দেওয়া থাকবে। তো এটা হচ্ছে মিম ব্যাংক, এটা আসলে আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছি অনেকদিন আগে করা। তো দেখুন এইভাবে আসলে এখন যেটা করবেন, আপনার যদি কোনো এটিএম থেকে টাকা ট্রানজ্যাকশন করার পরে আপনার টাকাটা কেটে নিছে আর সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হয় নাই, তাহলে প্রথমত হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি যেই এটিএম থেকে টাকাটা ডিপোজিট করছেন, যেই ব্যাংকের এটিএমে হোক না কেন, সেই ব্যাংকের এটিএম কার্ডের পিছনে যে কাস্টমার কেয়ার নাম্বারটা আছে, আপনার প্রথম কাজ হচ্ছে ওই এটিএম কার্ডের পিছনের নাম্বারটা আপনাকে কল করতে হবে। এবং আপনি যখন কল করবেন, প্রত্যেকটা এটিএম কার্ডে কল করার পরে কিন্তু বিভিন্ন অপশন দেওয়া থাকে। আপনাকে তারা ইংলিশে সেটা বলবে, অথবা আরবিতে বলতে পারে, ইংলিশে বলতে পারে। বা আপনি যখন কলটা করবেন তখন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি আরবিতে কথা বলবেন না ইংলিশে বলবেন, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর তারা আপনাকে বলবে যে আপনি কি এটিএম ট্রানজ্যাকশন প্রবলেমের জন্য এত চাপেন, বা আপনি এটিএম চুরি হয়ে গেছে এই জন্য এত চাপেন, বা লস্ট মানে হারিয়ে গেছে এত চাপেন, এরকমভাবে বলবে। তো বলার পরে যখন ট্রানজ্যাকশন প্রবলেমের কথা বলবে, তখন যে নাম্বারটা বলবে 2, 3, 4, 5, এক এক ব্যাংকে এক একটা বলে আসলে, তো ওই সময় আপনি ওইটা দাবাবেন এবং তাদের সাথে আপনি কথা বলবেন। এবং তার আগে অবশ্যই আপনি দেখবেন, আমি এখানে একটা দেখাইতেছি আপনাকে একটা স্ক্রিনশট। আপনি যখন কোনো এটিএম থেকে ট্রানজ্যাকশন করবেন, সেই ট্রানজ্যাকশনটা যদি সাকসেসফুল নাও হয়, তারপরে কিন্তু আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি, মানে একটা ট্রানজ্যাকশন নাম্বার দেওয়া হয়, যে ব্যাংকে আপনি টাকাটা অ্যাড করতে চাইছিলেন। আপনি বৌকিতে হোক, আপনার টেকমোতে হোক, মোবাইল পেতে হোক, বা ইউআর পেতে হোক, যেটাতে আপনি ট্রানজ্যাকশন করবেন, আপনার যদি টাকাটা অ্যাড নাও হয়, তারপরে আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার কিন্তু দেওয়া হয়, এবং আপনার মোবাইলের মাধ্যমে একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার চলে আসে।
তো আপনি যখন কাস্টমার কেয়ারে ফোন করবেন তখন কিন্তু তারা আপনাকে এই নাম্বারটা জিজ্ঞেস করবে যে আপনার ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা কত, আপনার আকামা নাম্বারটা কত, আপনার এটিএম কার্ড নাম্বার কত, অথবা এটিএম কার্ডের পিন নাম্বার কত, মানে তাদের যেটা প্রয়োজন সেটা আপনাকে জিজ্ঞাসা করবে এবং আপনার একদম সঠিক মতো আপনি সেটার উত্তরটা দিবেন। দেওয়ার পর তারা আপনাকে একটা সময় দিবে অথবা তারা একটা অভিযোগ মানে কমপ্লেন ফাইল করবে, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটাতে টাকাটা অ্যাড করতে চাইতেছিলেন, মানে আপনি বকিতে বা টেকমোতে, ইউআরপেতে, মোবাইল পেতে, মানে আপনি যেটাতে টাকাটা অ্যাড করতে চাইতেছিলেন, যেটাতে টাকাটা অ্যাড হয়নি, দ্বিতীয় হচ্ছে আপনি তাদের কাছে একটা ফোন করবেন। ফোন করে আপনার টাইম অথবা আপনার যে মানে তারা যেটা চায় আপনার কাছে এইগুলা বলবেন এবং বলে দিবেন যে আমি এইভাবে টাকাটা অ্যাড করতে চাইছিলাম, আমার টাকাটা অ্যাড হয়নি, আমার টাকাটা আমার এটিএম থেকে অ্যাকাউন্ট থেকে টাকাটা অলরেডি ডিসকাউন্ট হয়ে গেছে, মানে কাটিং হয়ে গেছে। তখন দুই জায়গায় যখন আপনি কমপ্লেন করবেন, আর যেহেতু আমাদের কাছে যে কার্ডগুলো থাকে সবগুলা কার্ডে কিন্তু মাদা যুক্ত থাকে, আর সৌদি আরবের লোকাল মানে ব্যাংকিং খাতের যে সৌদি সেন্ট্রাল ব্যাংকের যে টাকা পয়সাগুলো লেনদেন করা যে মেইন ব্যাংক সেটা হচ্ছে মাদা, মানে আপনার ট্রানজ্যাকশনের জন্য মাদা, সৌদি সেন্ট্রাল মানে লোকাল ট্রানজ্যাকশন কোম্পানি আর কি। তো আপনাদের যে কোনো এটিএম থেকে যখন কোনো টাকার সমস্যা হয় তো মেন সাবজেক্ট কিন্তু মাদার সাথে থাকে, মানে মাদা এটাকে সংশোধন করতে পারে, অন্য কেউ করতে পারে না। তো এই জন্য যখন আপনি এটিএম কার্ডের পিছনে যে নাম্বারটা থাকবে তাদের কাছে কমপ্লেন করবেন, তারাও সেটাকে মাদার কাছে দিবে। এবং আপনি যে ব্যাংকে টাকাটা অ্যাড করতে চাইতেছিলেন এখানে যখন কমপ্লেন করবেন তারাও আপনার সেই কমপ্লেনটা মাদার কাছে দিবে। তখন মাদা আসলে দুই দিক থেকে যখন কমপ্লেনটা পাবে তখন কিন্তু মাদা কোম্পানি এটাকে জাস্টিফাই করবে যে আসলে টাকাটা কোথায় গেছে বা ডিপোজিট হয়নি বা হয়েছে না কি সমস্যা, সেটা তারা জাস্টিফাই করে তারপর আপনার টাকাটা হয় আপনি যে এটিএম থেকে টাকাটা ট্রানজ্যাকশন করেছেন সেটাতে রিটার্ন করবে, অথবা আপনি যেটাতে টাকাটা অ্যাড করতে চাইতেছিলেন সেটাতে করবে। অবশ্যই আপনাকে সেই ক্ষেত্রে 48 থেকে 72 ঘন্টা সময়, অবশ্যই সেটা বিজনেস ডেজ, আপনি অবশ্যই মাথায় রাখবেন রবিবার থেকে বৃহস্পতিবার সেই দিনের ভিতরে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এই টাকা রিটার্ন পাওয়ার জন্য, অথবা আপনি যেটাতে অ্যাড করতেছিলেন সেটাতে পাওয়ার জন্য। অবশ্যই মাথায় রাখবেন, আপনি যদি আজকে হয়েছে আজকেই বলেন যে আমার টাকা তো এখনো আসে নাই, হবে না, আপনাকে 48 থেকে 72 ঘন্টা সময় অপেক্ষা করতে হবে। তারপরেও যদি আপনার টাকা না আসে কোনোটাতেই, তাহলে আবারও আপনাকে ফোন করে তাদের সাথে কথা বলতে হবে। এটাই হচ্ছে আপনার একমাত্র সমাধান, এছাড়া কোনো সমাধান নাই। এখন আসেন যে আপনি ব্যাংক ট্রান্সফার করলেন, আপনি কোনো অলরেডি আপনার টাকাটা অন্য কোনো ব্যাংক থেকে ট্রান্সফার করলেন, তবে ট্রান্সফার করার সময় কিন্তু বিভিন্ন ব্যাংকে দেখবেন সিস্টেম থাকে সারিয়া এবং কোনো কোনো ব্যাংকে থাকে নাও। যেমন এনসিবি থেকে যদি আপনি টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশন টাইমিং দেওয়া থাকে যে আপনি কি এখন নাও মানে এখন করতে চান, না কালকে করতে চান, না পরশু করতে চান, ওইরকম একটা টাইমিং দেওয়া থাকে এনসিবি ব্যাংক থেকে বিশেষ করে। তো এটা আসলে অনেকে ভুল করে কি যে সেটা তারা বুঝতে পারে না বুঝে আসলে টাকাটা ট্রান্সফার করে দেয়। তো দেখা গেছে ওইখানে লেখা থাকে যে টমেরো অথবা এমুক তারিখে আপনি পাঠাবেন, তখন আপনার টাকাটা আপনার ওইখান থেকে টাকা কেটে নেয় ঠিকই, কিন্তু এত তারিখের আগে কিন্তু টাকাটা ডিপোজিট হয় না। তো এরকম ভুল করবেন না, আপনি আসলে টাকা পাঠানোর আগে ভালো করে দেখে নেবেন, দেখে শুনে তারপর টাকাটা পাঠাবেন। তবে সেক্ষেত্রে যদি আপনার তারপরেও টাকা সবকিছু দেওয়ার পরে না আসে, তাহলে আপনি যেই ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করবেন ওই ব্যাংকের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে যে আমি এত তারিখে টাকা পাঠিয়েছিলাম, আমার টাকাটা ওই ব্যাংকে ডিপোজিট হয় নাই, কেন কি সমস্যা, তখন তারা একটা কমপ্লেন নাম্বার নেবে। সেক্ষেত্রে তাদেরকেও আপনাকে 48 থেকে 72 ঘন্টা সময় দিতে হবে, অবশ্যই বিজনেস ডেজ। ওকে, তো এটা ছিল আপনাদের যে টাকা পয়সা নিয়ে আটকে যাওয়া বা ট্রান্সফার করবে টাকা না যাওয়া, এই ধরনের যে সমস্যাগুলো, এই সমস্যার সমাধানগুলো আমি এটাতে বলে দিলাম। আশা করি আপনি ভিডিওটা যদি পুরো দেখে থাকেন তাহলে আমাকে আর এই ধরনের বিষয় নিয়ে কোনো কমেন্ট করতে হবে না, ইনশাল্লাহ আপনি সমাধান আপনি নিজেই করতে পারবেন। আর বিশেষ করে আলরাজি থেকে ইউআরপেতে কিন্তু সাথে সাথে হয়ে যায়। তো ইউআরপেতে যেহেতু এখন মাদার কার্ড সিস্টেম আছে, আপনারা বিভিন্ন ব্যাংক থেকে যদি টেকমোতে ডাইরেক্ট অ্যাড করতে না পারেন, ইউআরপেতে করেন, ইউআরপির মাদার কার্ড থেকে আবার টেকমোতে করতে পারেন। তো আপনারা সেটা দেখে নেবেন। অবশ্যই আমি যে আজকে বিষয়গুলো বললাম অবশ্যই মাথায় রাখবেন। তো এই ধরনের কোনো সমস্যা হলে আপনি সেই ব্যাংকের সাথে এবং সেই এটিএম কার্ডের পিছনে নাম্বারে যোগাযোগ করবেন। তো তখন যারা সাথে ছিলেন সবাইকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে তখন সাথে থাকার জন্য। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। সবাইকে অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।